6টি মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টার কাছে একটা চিঠি পাঠিয়েছে, যেখানে আছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের উপর যে আরোপিত নিষেধাজ্ঞা আছে সেটি প্রত্যাহারের একটা দাবি আছে। সম্প্রতি মেহেদী হাসানের সাথে, আন্তর্জাতিক সাংবাদিক মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকারে সেখানেও একটা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে একরকম চাপেই পড়েছিলেন প্রধান উপদেষ্টা। তার আগে জাতিসংঘও বলেছিল কোন দলকে নিষেধ না করতে বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেনাপ্রধানও একসময় বলেছিলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এই যে বিষয়গুলো, এই সমস্ত চাপ কি নির্বাচনের আগে একটা মানে আওয়ামী লীগ কেন্দ্রিক কোনো চাপ কি সরকারের উপর, প্রধান উপদেষ্টার উপর পড়বে? বিএনপি যখন যমুনায় গিয়ে এরকম তত্ত্বাবধায়ক সরকারের আদলে বা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাবার কথা বলছে, আওয়ামী লীগের তখন ঢাকা শহর জুড়ে একটা মিছিল, বিভিন্ন এলাকায় ব্যানার নিয়ে নিয়ে মিছিল করছে আওয়ামী লীগ। আমি একটু আওয়ামী লীগ প্রসঙ্গটা একসাথে একটু কম্প্যাক্ট আকারে আপনার কাছে জানতে চাই যে বিএনপির এমন দাবির আওয়ামী লীগের কাছে কেমন হতে পারে, আপনার কি ধারণা এটি একটি, এবং বিএনপির এই দাবি আওয়ামী লীগও কিভাবে নেবে, দুটি বিষয় যদি একসাথে বলেন। মানে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা একটা আছে সেটি প্রত্যাহারে যে চাপ, এটির কোনো প্রভাব থাকবে কিনা নির্বাচনের আগে? আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া এটা একটা বড় ধরনের ইঙ্গিত, যেহেতু আওয়ামী লীগ সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল, এখানে অন্যতম একটা রাজনৈতিক দল, এবং তাদের হিউজ ভোটার রয়ে গেছে। এবং আপনি আন্তর্জাতিক কিছু উদাহরণ দিলেন, তো আন্তর্জাতিক যে সংগঠনগুলো, 6টা মানবাধিকার সংগঠন একযোগে যখন একটা বার্তা দেয়, তখন বুঝতে হবে যে এর নেপথ্যে কিছু আছে। এমনি হঠাৎ করে তারা এরকম দিয়ে দিতে পারে না যে দল বেঁধে কেন একযোগে দেবে। এবং সেই একযোগে দেওয়ার মধ্যে 12 পয়েন্ট তাদের ইয়ে ছিল, এবং তাদের প্রশংসা ছিল। এখানে সরকার যে গুমের যে উদ্যোগ নিয়ে ব্যবস্থা যেটা নিয়েছে সেটার ইয়ে ছিল, বিচার ব্যবস্থা ভালো করুক সেটার একটা তাগদা আছে। আপনি জানেন যে 12 পয়েন্টের। এবং কয়েকদিন আগে আরো একটা সংগঠন এরকম বলেছিল যে আওয়ামী লীগকে ইয়ে করার জন্য, মানে রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য। আপনি আন্তর্জাতিক সাংবাদিক মহলের কয়েকজনের কথা বললেন, মেহেদীর কথা বললেন বিশেষ করে, তখন এটা খুব আলোচনা এসেছিল। এবং কেয়ারটেকার গভর্নমেন্টের ইন্টেরিয়াম গভর্নমেন্টের তরফ থেকেও তখন বলা হয়েছিল যে আমরা এইভাবে বলিনি, এভাবে বলেছি। একটা বিতর্ক তৈরি হয়েছিল যখন বলে যে আওয়ামী লীগকে তো আমরা নিশ্চিত করিনি, তারা যে কোনো সময় আসতেই পারে নির্বাচনে। তো সব, এবং জাতিসংঘের কথা বললেন, সব দিক থেকে, এবং পার্শ্ববর্তী দেশ ভারত অবশ্যই তারা চায় যে একটা, বারবার বলছে তারা এখানে একটা ইনক্লুসিভ ইলেকশন চায় তারা। তো এই অংশগ্রহণমূলক হচ্ছে অবশ্যই এখন, কিন্তু ইনক্লুসিভ নির্বাচন তো হচ্ছে না। অংশগ্রহণমূলক আমি বলতে চাচ্ছি যে তো বহু দল আসছে, কিন্তু ইনক্লুসিভ যে বিষয়টা এটা তো হচ্ছে না। এখন নন ইনক্লুসিভের দিকে যাচ্ছে। এখন নন ইনক্লুসিভ আওয়ামী লীগ কতটা নিবে সেটা তাদের আগামী দিনগুলোতে বুঝে যাবে। আপনি আজকে উদাহরণ দিলেন যেটা, যে 35টি জায়গায় তারা ঢাকা শহরে বিক্ষোভ করেছে, ঝটিকা করেছে। যেটাই হোক, সেই ঝটিকাও যদি করা হয় 35টা জায়গা থেকে, সেটাও কিন্তু ইনসিগনিফিকেন্ট বিষয়। এটা 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 নয়। এটা 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 হচ্ছে যে, মানে সেই যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সেটাও কিন্তু একেবারে মানে আপনি ফেলে দিতে পারেন না ইলেকশনের আগে। যে ইলেকশনের আগে আগে আরো কি হবে সেটাও আমরা জানি না। কিন্তু আমরা নাগরিক হিসাবে যেটা আগেও বলেছি, আমরা চাচ্ছি যে এমন একটা নির্বাচন, ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে সেটা যদি ইনক্লুসিভ হয় তাহলে ভালো। আর নন ইনক্লুসিভ যদি উনি করতে চান, সেই জায়গায়ও যদি শান্তিপূর্ণভাবে করতে পারেন ভালো। এবং সবচেয়ে ভালো হয় যে রাজনৈতিক দলগুলো সবার সাথে সমঝোতা করা। এর মধ্যে আমি যদি মনে করি যে আওয়ামী লীগের সাথেও যদি কোনো সমঝোতা করার দরকার হয়, করতে পারে, যে নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, এখানে যাতে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, এবং আওয়ামী লীগ নিজেও এটা ডিসিশন নিতে পারে যে তারা কি ইলেকশন করতে দেবে কি দেবে না। আমি মনে করি যে তাদের ইলেকশন করতে দেওয়া উচিত, কারণ একটা নির্বাচিত সরকার যদি দেশে আসে, ইলেকশন করতে না দেওয়ার মতো সক্ষমতা কি আওয়ামী লীগ রাখে এখন? আমি মনে করি যে যখন একটা রাজনৈতিক দল চোরাগুপ্ত অবস্থায় চলে যায়, যখন আপনি তাকে প্রকাশ্য রাজনীতি করতে দিচ্ছেন না, এবং তার যে হাজার হাজার সমর্থক এই দেশে রয়ে গেছে, তারা তো অবশ্যই সেটা করতে পারে না। সেটা কিভাবে বলেন? নাশকতা করার মতো অবস্থা তো যে কোনো সময় করতে পারে। এবং নাশকতা যে 2-4টা হচ্ছে, সেটা থেকে সরকার প্রিভেন্ট করার মতো খুব একটা সক্ষমতা দেখিয়েছে? আমরা তো দেখি নাই যে সরকার খুব একটা দেখেছে। সরকার 2-4 জন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে এখানে, তাদের বিরুদ্ধে যে নাশকতার অভিযোগ আছে সেটাও তো না, আপনি সেটা প্রমাণিত না। কিন্তু যেখানে যেখানে নাশকতা হচ্ছে, মনে করেন
এয়ারপোর্টে হলো বা আরো কোথাও হলো, নাশকতা কিনা আমি বলবো না, লক্ষণগুলো তো সেরকমই। সেই জায়গায় তো সরকার আবিষ্কার করতে পারে নাই কখনো যে এটা নাশকতা হয়েছে বা এরা জড়িত ছিল, সেটা তো না। তার মানে কি হচ্ছে, সরকার, এটা আমি আরো একবার বলেছিলাম, সরকার আমাদের যে এয়ারপোর্টে যেরকম নিরাপত্তা দিতে পারছে না, এটা কেপিআই এলাকা, তেমনি টেম্পো স্ট্যান্ডে যে চাঁদাবাজি হচ্ছে সেটার নিরাপত্তা দিতে পারছে না। তো এমন একটা সরকার, এমন একটা নাজুক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে আপনি যখন একটা নির্বাচন করতে যাবেন, তো সেইখানে তো স্টেক হোল্ডার যারা আছে তাদেরও যেমন সহযোগিতা দরকার, তেমনি তেমনি ডিস্টার্ব করতে পারবে যেমন যে গোষ্ঠী, তাদের সাথেও একটা পরামর্শ করলে অসুবিধা কোথায়? তার মানে আনিসানকে যে ইনক্লুসিভ হোক, মানে আওয়ামী লীগকে নির্বাচনে আসুক আওয়ামী লীগ বা না আসুক, আওয়ামী লীগ নির্বাচনে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এটা নিঃসন্দেহে আওয়ামী লীগ নির্বাচনে একটা ফ্যাক্টর অবশ্যই, কারণ তারা ডিস্টার্ব করার ক্ষমতা রাখে। আপনি একটা অনির্বাচিত সরকার, আপনি কেন এত বড় বড় ডিসিশন নেবেন যেটা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতে পারে? সেগুলো তো নেওয়ার অধিকার একমাত্র রাখে জনতার রায়ে নির্বাচিত সরকার, সেটা যেই হোক। তো এই জায়গায় আমি মনে হয় যে আমার নিজের তরফ থেকে আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার যদি বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি এদিকে আগায়, তাহলে সেটা খুব ভালো জিনিস হবে না। এবং সেই জায়গায় যদি বর্তমান রাজনৈতিক দলগুলো যারা বিদ্যমান আছে, আওয়ামী লীগ তো মাঠে নাই, জাতীয় পার্টিও অলমোস্ট মাঠ ছাড়া, তারপরে আপনার 14 দল তো জেলেই সবগুলো মনে হয়, তারপরে বাকি যে আছে 2টা দল আছে বাংলাদেশে সক্রিয় এখন, জামাতে ইসলাম আর বিএনপি। এনসিপি দল আছে, কিন্তু তারা কোন ইস্যুতে কি করছে সেটা নিয়ে তো মানুষ এখনো ভরসার জায়গা পায়নি। তো ভরসার জায়গায় জনগণের এখন 2টা রাজনৈতিক দল মাঠে আছে। ইনফ্যাক্ট বাংলাদেশে তো 4টা রাজনৈতিক দলে ভরসার জায়গায়, যেটা ভোট মানে কাউন্ট রিসেন্ট যদি আপনি হিসাব করে দেখেন, সে জায়গায় বলে যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর জামাতে ইসলাম, এই 4টা দলে 80% ভোটের মালিক, বাকি 20%। 80%-এর মধ্যে 2টা রাজনৈতিক দলই আপনার এখন সক্রিয়, বিএনপি, জামাত। তো তারা যদি কিছু না বলে, তাহলে তো এই দায় তাদেরকেও নিতে হবে। জনগণের কাছে তাদেরও জবাবদিহি করতে হবে। বাংলাদেশের বন্দর, বাংলাদেশের এয়ারপোর্ট কিভাবে চলে যাচ্ছে অন্যদের হাতে, এবং তত্ত্বাবধায়ক সরকারের এরকম সরাসরি জবাবদিহিতার জায়গাটা আসলে নাই তো বটেই। আসি এবার একটু এনসিপি এবং জামাত প্রসঙ্গে। একরকম 2 দল একটা বাহাসের জায়গায় চলে আসছে। এনসিপি জামাতকে বলছে একটা মানে রাজনৈতিক প্রতারণা করছে জামাত, পিআর এর আন্দোলন, এটা জামাতের সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলছে এনসিপি। আবার জামাত বলছে যে বাপের মানে নিজেদেরকে বাপ হিসেবে আখ্যায়িত করছে, যে জন্ম নিয়ে বাপের সাথে পাল্লা দিও না, এরকম কথা বলছেন জামাতের সেক্রেটারি জেনারেল। এই একটা অবস্থা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো শুরু থেকেই জামাত এনসিপিকে একই টোনে কথা বলতে দেখেছিলাম। ধরেন সংস্কার, বিচার, এইরকম দাবিগুলো তারা একই রকম, সব দিক থেকে একই রকম টোন। এখন আসলে টোন ভিন্ন হয়ে এমন অবস্থায় গেল কেন যে একদল আরেক দলকে প্রতারক বলছে আর একদল আরেক দলের বাপ হিসেবে নিজেদেরকে দাবি করছে? আমার ধারণা তারা যে সনদে স্বাক্ষর করবে না, এরকম একটা সুর দেখেছিল জামাতের, যে আমাদের এই দাবি না হলে, আমাদের পিআর দাবি না হলে, তারপরে এটা ইমপ্লিমেন্ট করার একটা অঙ্গীকার না থাকলে, কি বলে আইনগত ভিত্তি না দিলে, যে সমস্ত কথাবার্তা সুর তুলেছিল, এই এনসিপি সেই সুরে মাতোয়ারা ছিল। এবং তারা যখন দেখলো যে জামাত এই সুর বদল করে অংশ নিয়েছে এবং স্বাক্ষর করে ফেলেছে, ডক্টর ইউনূসের সাথে হাত মিলিয়েছে, এবং বিএনপির সাথেও একসঙ্গে তারা বসে স্বাক্ষর করেছে, এনসিপি তখন যেতে পারে নাই, এটা তাদেরকে কোনো না কোনো ভাবে আহত করেছে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এনসিপি, আমি নিজে মনে করি আমার অবজারভেশনে এনসিপির মধ্যে জামাত ঘেঁষা লোক অনেক বেশি, এবং তারা একই সঙ্গে 2টা ট্যাগ পাচ্ছে। একটা হচ্ছে এটা কিংস পার্টি, ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট, আবার একই সঙ্গে তারা আরেকটা পাচ্ছে, এটা জামাতের বি টিম। জামাতের বি টিম বলা হচ্ছে, জামাত মার্কা যে আরো কয়েকটা রাজনৈতিক দল আছে, বিশেষ করে আপনার এবি পার্টির কথা বলা হয়। তো এটা এবি পার্টিও যদি একটা জামাতের বি টিম, সি টিম একটা হয়ে থাকে, এটাকেও বলা হচ্ছে সেরকম একটা দল। তারা হয়তো সেই বদনামটাও গোছাতে চায়, যে তারা একেবারেই জামাতের দিকে না ঘেঁষে তারা মধ্যপন্থার একটা রাজনৈতিক দল, সেটা বুঝাতে চায়।
বা জামাত বিরোধী অবস্থানের একটা রাজনৈতিক দল বোঝাতে চায়। এই মুহূর্তে মনে করেন তাদের সাথে বিএনপির একটা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে, কারণ বিএনপি তাদেরকে এক ধরনের তাদের সাথে কথাবার্তা হয়, তারাও চায় যে ইয়াংরা রাজনীতিতে আসুক, প্রতিষ্ঠিত হোক। তো বিএনপি যখন কয়েকটা সিট ছেড়ে দেওয়ার যখন অঙ্গীকার করবে, তখন বিএনপিও তো চাইবে বিনিময়ে কিছু, যে তোমরা যে জামাতের সাথে নাই সেটা আমাদের দেখাও। আদারওয়াইজ আমরা মনে করো 10টা সিট দিলাম বা 5টা সিট দিলাম, সেগুলো তো আবার জামাতি কতগুলোকে দিয়ে তোমরা নমিনেশন দিয়ে দিবে, ওরা আবার জামাতে জয়েন করে ফেলবে, এরকম তো হতে পারে। তো আমরা আমাদের বিএনপির সাথে যাওয়ার একটা লক্ষণ হতে পারে, এটা হতে পারে, কারণ তারা তো বিএনপির সাথে যেতে পারে, সেটা যে বিএনপি তো অস্বীকার করছে না। বিএনপির নেতা তারেক রহমান তার বিবিসি ইন্টারভিউ তো বলেছে যে আমরা ইয়াংদের সাথে ইয়ে করে আমরা এটা উড়িয়ে দিচ্ছি না, তাদের সাথেও আমাদের জোট করার যে সম্ভাবনা আছে। এবং বিএনপি তাদের এই পেজটা ইউজ করতে চায়, তারা যেহেতু জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব যেটাই বলি আমরা, অভ্যুত্থান, তারা তো অভ্যুত্থানের নায়ক ছিল এবং এই নায়কগুলো তো এই দলে আছে। তো তারা যদি সেটা ব্যবহার করতে চায়, তাহলে তাদেরকে নিয়ে আসলো যে তারা আমাদের সঙ্গেই আছে, ইয়াং ফোর্স আমাদের সঙ্গে আছে, বিএনপির পক্ষে এটা দেখানো সহজ হবে। কিন্তু মাঠ পর্যায়ে যে অবস্থা, বিএনপি সেটা উপলব্ধি করে কিনা জানি না, কারণ এনসিপি কয়টা ভোট পাবে এটা কিন্তু ভীষণ সন্দেহের ব্যাপার। এবং তাদের ভোট তাদেরকে সিট ছেড়ে দিলেও তারা ওই সিটে জয়ী হয়ে আসতে পারবে, এটা আরো বড় সন্দেহের ব্যাপার। কারণ এখন তার ধানের শীষ মার্কা নিয়ে তারা নির্বাচন করতে পারবে না, তাদের নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। আর বিএনপির মতো একটা রাজনৈতিক দল, এত বৃহৎ একটা রাজনৈতিক দল, তাদের কত কর্মী কত জায়গায় বিদ্রোহী প্রার্থী হয়ে যাবে। তো সেখানে আপনি যদি এনসিপির কোন একটা মার্কায় আপনি দাঁড়ালেন, এনসিপির মার্কা আজকে কি জানি একটা দিয়েছে, তো সেরকম একটা মার্কায় যদি আপনি দাঁড়ান আর ওইখানে ধানের শীষ নাই, তো আরেকজন স্বতন্ত্র হয়ে তো জয় হয়ে চলে আসতে পারে। তো এনসিপি কে তো জোর করেও তারা জেতাতে পারবে না, কিন্তু তারা যদি সঙ্গে থাকে একটা ভালো সাইন দেখা যায়, দেখতে সুন্দর লাগে। আবার এটাও কথা আছে যে এনসিপি যখন বিএনপির সঙ্গে আসবে, তখন এই সরকারের যে কিছু নেগেটিভ পারফরমেন্স যেগুলো হয়েছে, সে দায়ও কিন্তু বিএনপির ঘাড়ে তখন পড়বে। কারণ এই নেগেটিভ পারফরমেন্সের প্রধান হোতা হিসাবে দেখা হয় এনসিপি কে। এনসিপি এই সরকারকে ব্যর্থ করার ক্ষেত্রে কিছু কাজ করেছে, এরকম একটা অভিযোগ আছে। আবার সরকারের যে ব্যর্থতা, সেটাও আবার এনসিপির উপরে আসতেছে, ভাইস ভার্সা। কিন্তু এনসিপি কে যে একটা পজিটিভ ভাবে দেখবে, সেটা তো সরকার যদি পজিটিভ কাজ করতো, সেটা সেই ক্রেডিটটা তারা নিতে পারত। কিন্তু এই তকমা থেকেই কি এনসিপি এখন বের হচ্ছে? মানে আপনি বলছিলেন জামাতের টিম বা জামাতের গর্ভ থেকে এনসিপি হলো, এই যে অভিযোগ মানে মাপ দাবি করছে জামাত, এখান থেকে আসলে বের হয়ে আসার একটা মধ্যম পন্থার একটা জায়গা তৈরি করার জায়গা থেকে এনসিপি হয়তো এটা করতে পারে। এনসিপি কি কিংস পার্টির তকমা? আমরা বিভিন্ন সময় আলোচনায় এটি এসেছে যে এনসিপি কিংস পার্টি, আপনিও বলছিলেন আজকে, সেইটার তকমা থেকেও বেরিয়ে আসছে কিনা? কারণ ধরেন জুলাই সনদে স্বাক্ষর করলো না তারা, এবং প্রধান উপদেষ্টা তাদেরকে ছাড়াই বললেন সমস্ত রাজনৈতিক নেতা, সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদে স্বাক্ষর করছেন, মানে তাদেরকে ছাড়াই সমস্ত কাউন্টেড হয়ে গেল। কিংস পার্টি বা বিভিন্ন এখন যে সরকারের সাথে তাদের একটা দূরত্ব দেখা যাচ্ছে, কিংস পার্টির তকমা কি তারা থেকে মুক্ত হচ্ছে? এই ঘটনায় তো যদি তারা অনড় থাকে, তাহলে হইতেও পারে তারা একদিকে জামাতের বি টিমও না, তারা কিংস পার্টিও না, তারা সহি এবং মধ্যপন্থার একটা রাজনৈতিক দল, তারা নিজস্ব সত্তায় একটা রাজনৈতিক দল, সেটাও একটা প্রমাণের সুযোগ থাকে। কিন্তু এবং তারা এটাও বলেছে সই না করলেও তো হয়, সই না করলেও যে নির্বাচন পিছিয়ে থাকবে তা তো না। সইটা কি আসলে? সইটা তো এটা একটা সমঝোতা যে আমরা এই রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করছি যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই কাজগুলো করব। এটা তো আসলে নির্বাচনের সঙ্গেও যে সম্পৃক্ত তা না, ফেব্রুয়ারি ইলেকশনের সাথে কোনো সম্পৃক্ততা নাই, সেটা আলাদা একটা অঙ্গীকারনামা। তো সেই জায়গায় এখনো সরকার তো 31 তারিখ পর্যন্ত তাদেরকে সময় দিয়ে রেখেছে। 31 তারিখের মধ্যে যদি হয় তাহলে ভালো, তাহলে সবাই আমাদের কাছে ভালো লাগবে যে সব রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ ছাড়া বা 14 দল ছাড়া, জাতীয় পার্টি ছাড়া যে কটা রাজনৈতিক দলকে ডেকেছিল আর কি, সেই কটা রাজনৈতিক দল এখন ইয়ে করছে। যদিও সংখ্যার বিচারে আপনি যদি মনে করেন 52 কি 55টা একটা দল ছিল, হ্যাঁ, তো সেই জায়গায় 56টার মধ্যে আপনি যদি 25টাও হয়, এনসিপি যদি যায় মনে করেন 26টা হবে বড় জোর,
তার মানে তাও তো সংখ্যার বিচারেও এটা ইয়ে না, বেশি না, অর্ধেকেরও কম। আর সমর্থনের বিচারে তো অবশ্যই আরো কম, কারণ জাতীয় পার্টি এবং 14 দল এবং আওয়ামী লীগের ভোটার সংখ্যা তো একেবারে ফেলনা না। আচ্ছা, মানে তাহলে ওই যে বলছিলেন যে কিংস পার্টি থেকে সরতেও পারে, এই সরাটা আসলে কে সরছে? মানে কিংস পার্টি থেকে পার্টি নিজে সরে যাচ্ছে, নাকি কিংই সরিয়ে দিচ্ছে আর কি তার পার্টিকে? কি হচ্ছে আসলে সমীকরণটা? আমি জানি না, তবে কিং তাদেরকে একেবারে রাস্তায় ফেলে দেবে সেটাও আমি বিশ্বাস করি না। কিং হয়তো কোনো নেগোসিয়েশনে হয়তো ইয়ে হচ্ছে, কিং যে চায় না বিএনপির সাথে, হয়তো বিএনপি চায়, হয়তো বিএনপিকে হয়তো বিএনপির সাথে যাক, এই ধরনের একটা ইঙ্গিত থাকতেও পারে। তবে তাদের মান অভিমান তো অবশ্যই আছে। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট করেছে কয়েকদিন আগে, আমি দেখলাম 2টা ছবি দিয়ে, যে ডক্টর ইউনূস তাদেরকে ঘিরে রেখেছে যখন ক্ষমতা নিচ্ছে, তখন যে বক্তৃতা দিচ্ছে, সম্ভবত এয়ারপোর্টের ছবি ওটা। আর ওই যে স্বাক্ষর করছে তার পাশে তখন কে, বিএনপি, জামাত, আদার্স, এরা নাই। দুইটা দৃশ্যের যদি তুলনা হয় তাহলে তো নিশ্চয়ই তাদের মনোবেদনার বিষয়টা এখানে প্রকাশ পায়।